নমস্কার। ডিএনএ স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য নতুন গল্প, নিহারঞ্জন গুপ্তের লেখা একখানি মুখ। নিহারঞ্জন গুপ্তের জন্ম হয় 6 জুন 1911 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক। তিনি ছিলেন জনপ্রিয় রহস্য কাহিনীকার এবং চিকিৎসক। তিনি বিখ্যাত গোয়েন্দা চরিত্র কিরিটি রায়ের স্রষ্টা হিসাবে উপমহাদেশে স্মরণীয় হয়ে আছেন। আমরা আজকের এই গল্পটি পেয়েছি নিহারঞ্জন গুপ্তের রহস্য গল্প এই বইটি থেকে। শুরু করা যাক আজকের আমাদের গল্প একখানি মুখ। এক মাথা ঝাঁকড়া চুল, মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি, যেন মুখটাকে সর্বত্র গ্রাস করে রেখেছে। কেবল সেই ঝাঁকড়া রুক্ষ চুল ও কাঁচা পাকা দাড়ির ভেতর থেকে চোখ দুটো ধারালো ছুরির ফলার মতো শোণিত দৃষ্টি যেন দুটো ক্ষুধার্ত অগ্নিগোলকের মতোই তাকিয়ে থাকে। হঠাৎ সেই দৃষ্টির সঙ্গে চোখাচোখি হলে গায়ের ভেতরটা কেমন যেন শিউরে ওঠে। হ্যাঁ, কানাই মিস্ত্রি। আঁকাবাঁকা অপরিসর গলিটা ঘুরপাক খেতে খেতে যেখানে গিয়ে শেষ হয়েছে, ঠিক সেইখানেই টিনের চালের একটা ছোট ঝুপড়ি ঘর, চারপাশে পুরাতন টিনের বেড়া, তারই মধ্যে কানাই মিস্ত্রির কাঠের কারখানা। কানাই ছুতোর মিস্ত্রি, আলো বাতাসের সঙ্গে সম্পর্কহীন। স্যাঁতস্যাঁতে আধো ছায়ায় ঘেরা সেই ঘরখানের মধ্যে কানাই মিস্ত্রি তার কারখানা খুলে বসেছে। মালিক বলতেও সেই, কারিগর বলতেও সেই। চারিপাশে ছোট বড় মাঝারি সব কাঠের টুকরো ছড়ানো, তুরপুন, বাটালি, করাত, ছেনি, সব প্রকার যন্ত্রপাতি সেখানে। একধারে ছোট একটা দড়ির খাটিয়া বিছানা, তার উপরে অন্তত মলিন ছিন্ন একটি শয্যা। তারই পাশে একটি তোলা উনুন, একটি অ্যালুমিনিয়ামের কালি পড়া হাঁড়ি ও 2-4টি অন্যান্য নিত্য ব্যবহার্য তৈজসপত্র। কাঁচা পাকা চুল ও দাড়ি দেখে কানাই মিস্ত্রির সত্যিকারের বয়সটা নিরূপণ করা দুঃসাধ্য। কেননা পাকানো রুক্ষ হাড় সর্বস্ব দেহটার মধ্যে এখনো যে কোথাও ঘুম ধরেনি, সেটা দেখলেও আর বুঝতে কারোর কষ্ট হয় না। কাজ কারবারও কানাই মিস্ত্রির এমন কিছু একটা ভারী বা দামি নয়। কাঠের পুতুল, জল চৌকি, বাতিদান, ফুলদানি, দোয়াতদানি, ঠাকুরের সিংহাসন, এই সবই সে তৈরি করে। কিন্তু ছোট কাজ হলে কি হবে? সেসব ছোট ছোট জিনিসের গায়ে এমন সব বিচিত্র আশ্চর্য রকমের ফুল, লতা, পাতা প্রভৃতি কারুশিল্প সে কুঁদে তোলে যে দেখলে চোখ আর ফেরানো যায় না। নিজে কখনো সে বেচতে যায় না তার তৈরি জিনিসটা। সাহেবপাড়া বা অন্যান্য বনেদি পাড়া থেকে বড় বড় নামকরা দোকানদারেরাই এখানে এসে খুঁজে পেতে কিনে নিয়ে যায় কানাই মিস্ত্রির হাতের তৈরি জিনিসগুলো। তারপর সেইগুলো যখন বিরাট দোকানের আলো ঝলমল সব দুদৃশ্য কাচের শোকেসের মধ্যে সাজিয়ে রাখা হয়, দামের কাজ সুতো দিয়ে গেঁথে, তখন তার আভিজাত্যের পাতায় কোথাও কানাই মিস্ত্রির নামগন্ধ খুঁজে পাওয়া যাবে না। সকাল থেকে রাত 9টা এবং কোন কোন দিন হয়তো সারাটা রাতই কাটাতে হয়। তবে ওই গলির বাসিন্দারা মধ্যে মধ্যে কোনো স্তব্ধ নিশীথে শুনতে পায় একটি করুণ বেহালার সুর, একটি কান্নার ধ্বনি। স্তব্ধ রাত্রির অন্ধকার যেন বিনিয়ে বিনিয়ে কেঁদে চলেছে। আজ প্রায় 12-13 বৎসরের ওপরে গলির অধিবাসীরা দেখে আসছে কানাই মিস্ত্রি ও তার ওই খুপড়ির মধ্যে ছোট কারখানাটা। কারোর সঙ্গেই তার আলাপ নেই, একা একাই কানাই মিস্ত্রি।
ইহ সংসারে কানাই মিস্ত্রির আপনার জন কেউ আছে কি না তাও কেউ জানে না বা শোনেনি। ঘরটার অপরিসর খোলা দরজাটার সামনে গিয়ে দাঁড়ালেই দেখা যায় একটি হাঁটু একপাশে ভেঙে ও অন্য হাঁটুটি ভাঁজ করে কানাই মিস্ত্রি আপন মনে কাজ করে চলেছে টুকটুক করে। কখনো কেউ গিয়ে সেই খোলা দরজার সামনে দাঁড়ালে বা নাম ধরে ডাকলে একবার হয়তো চোখ তুলে তাকাবে। খরিদ্দার হলে দুটো একটা কথায় কাজ সেরে আপন কাজে মন দেবে, আবার অন্য কেউ হলে কথাই বলবে না, যেন ভ্রুক্ষেপ নেই বললেই চলে। সেই দিনও শীতের মধ্যাহ্নে একটি ময়লা চাদর গায়ে কানাই মিস্ত্রি আপন মনে একটা কাঠের বাতিদানের ওপরে একটি মালতী লতা কুদে কুদে তুলছিল। নিঃশব্দ পদসঞ্চারে কে একজন তার সামনে এসে দাঁড়িয়েছে সে টেরও পায়নি। হঠাৎ একসময় কাজ করতে করতে সামনের দিকে চোখ তুলে তাকাতেই কানাই মিস্ত্রি দেখল এক জোড়া কোমল শান্ত চোখের দৃষ্টি তার প্রতি নিবদ্ধ। 12-13 বৎসরের একটি মেয়ে, রোগাটে চেহারা, গায়ের রং কালো, কিন্তু অপরাজিতা ফুলটির মতোই যেন স্নিগ্ধ শ্যাম বর্ণ। মাথায় একরাশ ঝাঁকড়া ঝাঁকড়া চুল, গালের দুপাশ দিয়ে ও কাঁধের সবটাই ঢেকে গুচ্ছ গুচ্ছ নেমেছে। মুখের আদলটা গোল, কিন্তু চোখ দুটির বুঝি তুলনা হয় না। গায়ের কোথাও কোনো অলংকার নেই, একমাত্র দুটি চারু কোমল মণিবন্ধে এক গাছি করে লাল রেশমি চুড়ি ছাড়া। পরনে একটি মলিন রঙিন শাড়ি, গায়ে ততোধিক মলিন ছিন্ন একটি ব্লাউজ। হাঁটু ভেঙে বসে এক দৃষ্টে তাকিয়েছিল মেয়েটি কানাই মিস্ত্রির হাতের মধ্যে ধরে থাকা সেই অসমাপ্ত বাতিদানটার দিকেই। কানাই মিস্ত্রি একটু অবাক হয়ে কিছুক্ষণ মেয়েটির দিকেই তাকিয়ে রইল। সে একটু বেশ আশ্চর্য হলো। এই পাড়ার ছেলেমেয়েরা কখনো তার ছায়া মারায় না, তাকে ভয়ের সঙ্গেই দূর থেকে বরাবর পরিহার করে চলে। আর এও শুনেছে যে এ পাড়ার মায়েরা তাদের অশান্ত দামাল ছেলে মেয়েদের জুজুবুড়ো বলে তার নাম করে ভয় দেখিয়ে শান্ত করে। কিন্তু ওইবার 13 বছরের মেয়েটির শান্ত চোখের দিকে তাকিয়ে কানাই মিস্ত্রি যেন একটু কেমন অবাকই হলো এবং কয়েক মুহূর্ত সম্মুখে উপবিষ্ট নির্বাক মেয়েটির দিকে তাকিয়ে থেকে আবার নিজের কাজে মন দেয়। আরও মিনিট 15 কেটে গেল। আবার কানাই মিস্ত্রি মুখ তুলল। তেমনই করে ঠিক বসে আছে মেয়েটি। জিজ্ঞাসা করলো কানাই মিস্ত্রি, আচ্ছা, কে তুমি বলো তো? কাদের বাড়ির মেয়ে তুমি? কি যেন বলবার চেষ্টা করে প্রত্যুত্তরে, কিন্তু ঠোঁট দুটো সামান্য কেঁপে আর কোনো শব্দই বেরোয় না। তারপর একসময় মেয়েটি নিঃশব্দে যেমন এসেছিল তেমনই নিঃশব্দে উঠে চলে গেল। পরের দিনও আবার হঠাৎ একসময় কাজ করতে করতে চোখ তুলে কানায় দেখলে সেই মেয়েটি আজও তেমনই ওর সামনে নিঃশব্দে বসে আছে। তারপরের দিনও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। সেদিন আর কানাই মিস্ত্রি চুপ করে থাকতে পারল না। প্রশ্ন করে বলল, কি নাম তোমার খুকি? আজও মেয়েটির ঠোঁট বারেক্যের জন্য কেবল নিঃশব্দে কেঁপে উঠে, কিন্তু শব্দই বের হলো না। আশ্চর্য, তবু মেয়েটি কোনো কথা বলে না। ভয় কি? এমন সময় একটি প্রৌঢ়া দরজার সামনে এসে দাঁড়িয়ে ডাকে, নারানি, ও নারানি। বুড়ি এসে একেবারে সোজা মেয়েটির সামনে এসে দাঁড়ালো। কানাই জিজ্ঞাসা করে, আপনার মেয়ে বুঝি? চমকে তাকায় বুড়ির মুখের দিকে কানাই মিস্ত্রি। জিজ্ঞাসা করে, ও কি কথা বলতে পারে না? ও তো বোবা, ও তো কথাই বলতে পারে না। বোবা? চমকে উঠল যেন কানাই মিস্ত্রি।
নারানীকে বুড়ি নিয়ে চলে গেল। পরের দিন দ্বীপ্রহরে কানাই গত কয়েকদিনের অর্ধসমাপ্ত বাতিদানটার ওপরে সূক্ষ্ম মালতীলতার ধারে ধারে ছোট ছোট ফুলগুলি কুঁদে তুলছিল। নারানী এসে সামনে দাঁড়ালো। কানাই নারায়ণের মুখের দিকে তাকিয়ে বললে, বস। নারায়ণী বসে ভীরুকম্পিত হাতে একটি কাঠের টুকরো আঁচলের তলা থেকে বের করে কানাইয়ের দিকে এগিয়ে দিল। আঙুল তুলে নিঃশব্দে একটি পুতুলের দিকে দেখালো নারায়ণী। পুতুলটি একটি মেয়ে, কানাইয়ের হাতেই তৈরি। মৃদু হাসল কানাই। তারপর হঠাৎ কি ভেবে নারায়ণের হাত থেকে কাঠের পুতুলটা নিয়ে হাত বাড়িয়ে পুতুলটা তুলে এগিয়ে ধরল নারায়ণীর দিকে। বলল, এই নাও। কিন্তু নিঃশব্দে মাথা হেলিয়ে প্রতিবাদ জানালো বোবা মেয়েটি। এটাই নাও না। আবার মাথা হেলায় মেয়েটি। কানাই এবারে যেন কি ভাবে, তারপর মৃদু কণ্ঠে বলে, নাও, এটা তুমি নাও। নারায়ণীর দেওয়া কাঠের টুকরোটা হাতে তুলে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ দেখে নিল কানাই মিস্ত্রি। তারপর বাতালিটা পাশ থেকে তুলে নিয়ে হাতুড়ির সাহায্যে কাঠের টুকরোটা কাটতে শুরু করলো। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কেটে যায়। কানাই একটা নতুন পুতুল গড়তে ব্যস্ত। রোজ বুবা মেয়েটির সামনে এসে বসে তাকিয়ে থাকে। কাঠের টুকরো আজ আর নেই। ফুটে উঠছে শিল্পীর হাতের কারুকার্যে একটি মুখ। কানাই যেন মেতে উঠেছে কি একটা নেশায়। চোখ দুটি যেন ঠিক আসছে না, ঠোঁটের নিচে কোমল ভাঁজটি যেন ঠিক ফুটছে না। কানাইয়ের মন খুঁতখুত করে। 5ম দিনে বোবা মেয়েটি এলো না, 6ষ্ঠ দিনেও এলো না। কানাইয়ের হাতের কাজ কিন্তু এদিকে শেষ হয়ে এসছে। ওই কাজটি শেষ হবার পর আর যেন কিছুতেই কানাইয়ের মন বসছে না। সর্বক্ষণ কেবল তৈরি পুতুলটি সামনে বসিয়ে রেখে নির্বিশেষে সেই দিকেই তাকিয়ে থাকে কানাই। আর কান দুটো তার ক্ষীণ একটি পদশব্দের আশায় উদ্গ্রীব হয়ে ওঠে। কিন্তু কোথায় সেই বোবা মেয়ে নারায়ণী? মেয়েটি যদি আসতই মাত্র। জানেও না কানাই কোথায় ওই গলির মধ্যে কোন বাড়িতে থাকে সেই মেয়েটি। ঠিকানা তার জিজ্ঞাসাও করা হয়নি, এবং জিজ্ঞেস করবার প্রয়োজনও কোনোদিন বোধ করেনি সে। নয় দিনের দিন সন্ধ্যার পর এলো একজন চীনা খরিদ্দার। প্রায়ই লোকটা এসে কানাইয়ের হাতের তৈরি জিনিস তার দোকানের জন্যে কিনে নিয়ে যায়। আজও সে এসেছিল নতুন কিছু কিনতেই, কিন্তু এসে দেখল বাহ্যজ্ঞান রহিত হয়ে মিস্ত্রি যেন বসেই আছে। মিস্ত্রি, ও মিস্ত্রি! চমকে মুখ তুলে তাকালো কানাই মিস্ত্রি। ইতিমধ্যে সামনের কাঠের তৈরি মুখখানের দিকে নজর পড়ল আগন্তুকের। বিস্ময় ভরা কণ্ঠে বলে, বাহ, এ তো বেশ চমৎকার দেখছি। শুধু একটি মেয়ের মুখ, কিন্তু মনে হয় যেন একেবারে জীবন্ত। চমৎকার মুখখানি তো করেছো মিস্ত্রি। বলতে বলতে নিচু হয়ে জিনিসটা তুলতে যেতেই কানাই হাঁ হাঁ করে চেঁচিয়ে ওঠে। ছো না বলছি। কানাইয়ের মেজাজে চমকে অবাক হয়ে যান আগন্তুক। তবুও সে আগন্তুক বলবার চেষ্টা করে, কি হলো কানাই মিস্ত্রি? আমি যে কিছু সওদা করতে এসেছিলাম। বেচবো না তোমাকে আর কিছু। যাও যাও এখান থেকে। আগন্তুককে অগত্যা স্থান ত্যাগ করতেই হয়। কিন্তু তারপর আরও 7টা দিন কেটে যায়। বোবা মেয়ে নারায়ণের কিন্তু তবুও পাত্তার পাওয়া যায় না। সুন্দর একটি নকশা কাটা কাঠের জলচৌকি তৈরি করে তারই ওপরে কাঠের মুখখানে বসিয়ে এক ধারে রেখে দেয় কানাই মিস্ত্রি। দেখতে দেখতে ক্রমে 4টে মাস কেটে যায়। জলচৌকির ওপরে সেই কাঠের মুখখানি তেমনই বসানো আছে। কানাই মিস্ত্রির অপেক্ষার উগ্রতাটা যদিও আজ অনেক কমে এসেছে, কিন্তু আজও মধ্যে মধ্যে কোনো কাঠের টুকরোর বুকে কিছু কুঁদে তুলতে তুলতে অন্যমনস্ক মিস্ত্রি অদূরে জলচৌকির ওপরে
রক্ষিত কাঠের সেই মুখখানের দিকে নির্বিশেষে তাকিয়ে থাকে। দাড়ি গোঁফ ভরা মুখখানের মধ্যে ধারালো ছুরির ফলার মতো ঝকঝকে চোখের তারা দুটো হঠাৎ কেমন যেন চকচক করে ওঠে মুহূর্তের জন্য। আরও 10 বছর কেটে যায়। গলির মধ্যে কানাই মিস্ত্রির সেই কাঠের ছোট্ট কারখানাটি তেমনই পড়ে আছে, তবে লোকটার অনেক পরিবর্তন এসেছে। শীর্ণ পাকানো দেহটা যেন কেমন ধনুকের মতো বেঁকে গিয়েছে। ঝাঁকড়া চুল ও গোঁফ দাড়ি পেকে সব সাদা সনের মতো হয়ে গিয়েছে। চোখের ক্ষীণ দৃষ্টিতে আজকাল আর নজর চলে না বললেও হয়। তবুও সে ক্ষীণ দৃষ্টি দিয়ে ঠুকঠুক করে কাজ করে চলেছে কানাই মিস্ত্রি, তবে আগের চাইতে অনেক ধীরে, অনেক আস্তে। সামান্য একটা ফুল বা লতা তুলতে প্রায় 10-15 দিন লেগে যায়, তাও আগের মতো হয় না। সেই অত্যাশ্চর্য কারুশিল্প সেজন আর ফুটিয়ে তুলতে পারে না। গলির মধ্যে অনেক পরিবর্তন এসেছে। নতুন যে চওড়া রাস্তা বের হয়েছে, পূব দিকের কিছুটা অংশ তার কবলে পড়েছে। 2-4টে নতুন বাড়িও উঠেছে। ইদানিং আর তেমন কাজ না করতে পারার জন্যে অন্তত অভাব দেখা দিয়েছে তার। মাঝে মাঝে তাই কতটা বাধ্য হয়ে ওই শীর্ণ বার্ধক্য পীড়িত দেহেও উপোস দিতে হয় কানাই মিস্ত্রিকে। আগে সেই শিল্প প্রতিভাকে ফুটিয়ে তুলতে পারে না বলে ইদানিং কয়েক বছর ধরেই তার হাতের তৈরি জিনিসের দাম ও চাহিদা দুটোই কমে এসেছিল। পেটের জ্বালা বড় জ্বালা। শেষ পর্যন্ত কানাই মিস্ত্রিকে বের হতে হলো গোটা 2 কাঠের ফুলদানি ও সে মুখখানে একটা জীর্ণ থলির মধ্যে নিয়ে। কিন্তু দীর্ঘদিনের অনভ্যাসের ফলে ও অনাহারে ক্লান্তিতে পা দুটো কাঁপতে থাকে তার। প্রথম নিজেই সে বহুকাল আগে হাতে তৈরি জিনিস কলেজ স্ট্রিটে কমলা স্টোর্সে বিক্রি করতে যেত। তারপর তার হাতের কাজের সুখ্যাতি ও প্রশংসা সেটায় জড়িয়ে পড়ায় তাকে তার বিক্রি করবার জন্য যেতে হতো না। দোকানদারের খোঁজ নিয়ে এসে তার ঘরে আসতো মাল কিনতে। বহুকাল পরে কানাই মিস্ত্রির কমলা স্টোর্সের সামনে এসে দাঁড়ালো, কিন্তু দোকানের আজ অনেক পরিবর্তন এসেছে এই দীর্ঘ বৎসরের ব্যবধানে। সুদৃশ্য আলো ঝলকিত সব শোকেসগুলিতে রকমারি সব দামি দামি জিনিসপত্র। কাউন্টারে সব সেলসম্যানেরা ব্যস্ত খরিদ্দারদের দিয়ে তাকিয়ে। নানা বয়সের অগন্তি সব খরিদ্দারের ভিড়ে কমলা স্টোর্স যেন গমগম করছে। কমলা স্টোর্সের মালিক অরবিন্দবাবুর খোঁজ করতেই কানাই মিস্ত্রি কাউন্টারের দিকে এগোয়। ছোকরা মতো একজন সেলসম্যান মৃদু হেসে বলে অরবিন্দবাবু, এই রে অরবিন্দবাবু, তিনি তো এখন আর দোকানের মালিক নন, এখন আমাদের নতুন মালিক এসেছে, ওনার নাম হচ্ছে রমেনবাবু। কিন্তু আপনার কি দরকার মালিকের সঙ্গে? কিছু কাঠের তৈরি জিনিস এনেছিলাম। ওসব জিনিস আমরা রাখি না, বুঝলেন তো। একটা কাজ করুন, আপনি অন্য কোথাও চেষ্টা করুন। ভালো জিনিস ছিল বাবু। না, তুমি অন্য জায়গায় দেখো। বাধ্য হয়ে তখন কানাই মিস্ত্রিকে বের হয়ে আসতে হয় দোকান থেকে। ফুটপাতটা ক্রস করতে গিয়ে হঠাৎ মাথার মধ্যে যেন ঝিমঝিম করে ওঠে। ঘুরে টোলে পড়ে যায় কানাই, আর ঠিক সেই সময় একটা গাড়ি এসে ধাক্কা দেয় তাকে। চারিদিকে একটা হৈ হৈ চিৎকার, ভিড় জমে যায় সেখানে। ওদিকে ধাক্কা খেয়ে পড়বার সঙ্গে সঙ্গে কানাইয়ের হাতের থলি থেকে ছিটকে পড়ে যায় সে কাঠের ফুলদানি দুটো আর সেই মুখখানা। কাঠের তৈরি মুখটা গড়াতে গড়াতে একটি লোকের পায়ের ওপর পড়তেই যেন তারপর রাস্তার আলোর পায়ের কাছে নজর পড়তেই যেন চমকে ওঠেন। দোকানের শোকেসের উজ্জ্বল আলো পায়ের কাছে এসে পড়েছে। সেই আলোয় কাঠের তৈরি মুখখানির দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন ভদ্রলোক। তারপর ধীরে ধীরে নিচু হয়ে কাঠের মুখখানি তুলে নিলেন। নির্বিশেষে তাকিয়ে রইলেন সেই মুখখানির দিকে। দেখো, এটা দেখো, কি স্ত্রী সুধার স্বামীকে দেখছো না? অবিকল সেই মুখ।
না 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 না, তুমি দেখো নিশিতা, তুমি তাকে দেখো নিশিতা। আমার আমার এক বোবা বোন ছিল নারানি, সে গাড়ি চাপা পড়ে প্রায় 10 বছর আগে হঠাৎ মারা যায়। ঠিক কি- আশ্চর্য, সে অবিকল যেন নারানির মুখ। চেপে ধরেন ভদ্রলোক মুখখানের বুকের দিকে, দু চোখের কোলে জল ভরে আসে। ওদিকে ততক্ষণে রক্তাক্ত কানাই মিস্ত্রিকে, যে ভদ্রলোকের গাড়ির তলায় সে একটু আগে চাপা পড়েছিল, তারই গাড়িতে ধরাধরি করে তুলছে সকলে। অস্ফুট ক্ষীণ কণ্ঠে কানাই মিস্ত্রি বলতে থাকে, না না, আমি বেচবো না নারানি, আমি তোকে বেচবো না। শেষ হলো আজকের আমাদের গল্প, নিহারঞ্জন গুপ্তের লেখা একখানি মুখ। গল্প পাঠে ছিলাম আমি সুদীপ, এবং অন্যান্য চরিত্রে ছিল সোনাই, শ্রবণ এবং আমি সুদীপ। পোস্টার ডিজাইনে ছিল কৃষাস্য এবং সাউন্ড মিক্সিংয়ে ছিল টিম ডিএনএ স্টুডিও। পরবর্তী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব ডিএনএ স্টুডিওতে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।